নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে নীতিশ কুমারের ইস্তফা, এবং এই মুহূর্তে মোহাম্মদ আরিফ খান রাজ্যপাল বিহারের তার কাছে গিয়ে ইস্তফা দিলেন নীতিশ কুমার। এবং এই মুহূর্তে শুধু তিনি যে ইস্তফা দিলেন তাই নয়, তার সঙ্গে ইস্তফা দিলেন তার সামগ্রিক যা টিম ছিল, অর্থাৎ নীতিশ কুমারের মন্ত্রিসভার সমস্ত সদস্যরা। সেই খবরটা এই মুহূর্তে উঠে এসেছে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে একটা বড় সড়ো ভোট চুরি নিয়ে ডাক দেওয়া হয়েছে, যেখানে একদম সরাসরি একটা ভিডিও শেয়ার করেছেন কংগ্রেসের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তিনি ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে চিঠি লিখছেন একদম সরাসরি রাষ্ট্রপতিকে, এবং সেই চিঠিতে সই করে প্রিয়াঙ্কা গান্ধী ডাক দিচ্ছেন যে এই মুহূর্তে ইলেকশন কমিশন যেভাবে চুরি করছে, ভোট চুরি, সেটার বিরুদ্ধে যাতে সারা দেশ থেকে মানুষ আওয়াজ তোলেন। এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ ভোট চুরি হচ্ছে এবং ভোট চুরির অপর দাঁড়িয়েই বিহারে এনডিএ সরকার তৈরি হয়েছে, এরকম একটা অভিযোগ বারংবার একদম যখন থেকে 14ই নভেম্বর রেজাল্ট সামনে এসেছে তারপর থেকে বিরোধীরা করেই যাচ্ছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে এবার যা খবর বেরিয়ে আসছে, কংগ্রেসের পক্ষ থেকে 5 কোটি সিগনেচার নিয়ে, যে খবর অলরেডি আপনাদেরকে জানিয়েছি, 5 কোটি সিগনেচার, তার ভিত্তিতে বিরোধীরা এক কাট্টা হয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য বিভিন্ন বিরোধী নেত্রী এবং নেতৃত্ব, তারা সবাই মিলে রাষ্ট্রপতির কাছে যাবেন এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে তাদের যে বক্তব্যটা সেটা সরাসরি সামনাসামনি রাখবেন। এবং এই মুহূর্তে সম্পূর্ণ বিহার ভোট, সেটা কি কোথাও গিয়ে আবারও প্রশ্ন চিহ্নের মুখে পড়লো? এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই কি কোনো ধরনের কোনো এই ধরনের বিশাল একটা কর্মোদ্যোগ কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের, এবং অবশ্যই তার সঙ্গে সুপ্রিম কোর্টে পর্যন্ত বিরোধীরা এককাট্টা হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহার ভোটের রেজাল্ট সামনে আসার পর থেকেই কিন্তু সরাসরি এনডিএ এত পরিমাণ বিপুল সংখ্যায় কিভাবে জিতলো, 202টো আসন, তারা 243-এর মধ্যে কিভাবে জিতলো, এবং মাত্র 41টা আসন বাদ বাকিরা জিতেছে, তার মধ্যে 6খানা আবার আসাউদ্দিন ওয়াইসি তার যে এআইএমআইএম তাদের পক্ষ থেকে জিতেছে। সুতরাং সম্পূর্ণটা মিলে একটা ডিজাস্টার হয়েছে বিরোধীদের জন্য, এবং সেই জায়গা থেকেই বিশাল মাত্রায় জয়লাভ করেছে কিন্তু এনডিএ। এবং সেই এনডিএর যে জয়লাভ, সেটাকে যে নিয়ে যেমন প্রশ্ন তুলছে কংগ্রেস, এবং এই মুহূর্তে যা খবর উঠে আসছে দিল্লিতে একটা বড় সড়ো কিন্তু ভোট চুরি অভিযান, সেটাকে আটকানোর জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে তারা রামলীলা ময়দানে জড়ো হবে, এবং রামলীলা ময়দান থেকে তারা মার্চ করে একদম রাষ্ট্রপতি দপ্তর পর্যন্ত যাবে, এরকম খবর উঠে আসছে। যখন অন্যদিকে আজ নীতিশ কুমার তিনি একটি বৈঠক করেন, সেখানে সরাসরি সম্রাট চৌধুরী বিজেপির তরফ থেকে উপমুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, সঞ্জয় ঝা মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, এবং সবাই মিলে নীতিশ কুমারের নেতৃত্বে যে বৈঠকটা করেন তাতে যে আলোচনাটা হয় সেটা কিন্তু পরবর্তীতে কে বা কারা কারা কোন কোন মন্ত্রিত্ব পাবেন সেই মন্ত্রিত্ব নিয়ে, এবং তার সঙ্গে নীতিশ কুমার তিনি সরাসরি গিয়ে কিন্তু আজকে গভর্নরের কাছে একদম ইস্তফা জমা দেন। এবং ইস্তফা জমা দেয়া এই বিষয়টা সম্পূর্ণ একটা প্রসিডিওর, একটা সরকার ভেঙে যখন আরেকটা সরকার নতুন তৈরি হয় তার মাঝখানে আগের সরকারের সমস্ত মন্ত্রীকে ইস্তফা দিতে হয়, এবং সেখান থেকেই পরবর্তী সরকারটা আবার শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত বেশ খানিকটা সময় লাগে। এবং সেই সময়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা 17ই নভেম্বর, 20শে নভেম্বর ডেটটাকে ধার্য করা হয়েছে, এবং গান্ধী ময়দানটাকে সম্পূর্ণ পাবলিকের জন্য ফাঁকা করে দেওয়া হয়েছে, পাবলিক ঢুকতে পারবেন না আগামী 20শে নভেম্বর পর্যন্ত। এবং যা খবর শোনা যাচ্ছে 20শে নভেম্বরই পরবর্তী সরকার নীতিশ কুমারের নেতৃত্বে একদম অনুষ্ঠিত হতে চলেছে, তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটা সেখানেই করবেন, তেমন একটা খবর উঠে আসছে। অন্যদিকে যে খবর আরো তাৎপর্যপূর্ণ, যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে বিরোধীদেরকেও যেমন ডাকা হয়েছে, যদিও বিরোধীরা কারা আসবেন তা নিয়ে এই মুহূর্তে সন্দেহ রয়েছে, তার কারণ আরজেডি তাদের নিজেদের যে পরিবার, লালু প্রসাদ যাদবের যে পরিবার, তাদের মধ্যে একটা বিশৃঙ্খলতা ইতিমধ্যে শুরু হয়েছে। তার মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, লালু প্রসাদ যাদবের মেয়েকে নিয়ে, তেজস্বী যাদবের বোনকে নিয়ে। তো সেই জায়গাটা তারা আদৌ সেখানে যোগদান করবেন কিনা সেটা যেমন একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু অন্যদিকে সেই যে শপথ গ্রহণ অনুষ্ঠান এনডিএ, সেখানে এনডিএর বিভিন্ন শরিক দল তারা আসবে তেমন একটা খবর শোনা যাচ্ছে। একদম অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু
তারও আসার একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। এখন শেষ পর্যন্ত তিনি আসেন কিনা আমরা দেখব। অন্য যে বিভিন্ন বিরোধী যে দলগুলো, কংগ্রেসকেও বলা হবে এবং তার সঙ্গে সমাজবাদী দলের বিভিন্ন নেতা অখিলেশ যাদবকেও বলা হবে, তবে অখিলেশ যাদব কিংবা কংগ্রেসের কেউ এই অনুষ্ঠানে থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ যেভাবে ভোট চুরি, এসআইআর এই বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে তারা যেভাবে এই জয়টাকে সম্পূর্ণ অস্বীকার করছে, এনডিএ যেভাবে জয়লাভ করেছে সেই জয়টা সম্পূর্ণ একটা মিথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে এবং সম্পূর্ণ ইলেকশন কমিশন তাদের যে ধূর্ততা সেটার উপর দাঁড়িয়ে রয়েছে, তাদের ইরেগুলারিটিস সেটার উপর দাঁড়িয়ে রয়েছে, এই ধরনের অভিযোগ আনছে। তাই সেই জায়গা থেকে অখিলেশ যাদব তিনি আসবেন কিনা এবং তার সঙ্গে কংগ্রেসের কোন নেতা আসবেন কিনা সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন। তবে অপর দিকে যে খবরটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাই, এই মুহূর্তে কংগ্রেস কিন্তু তাদের মতন করে প্রমাণ একত্রিত করতে শুরু করেছে। অন্যদিকে শুধুমাত্র প্রমাণ একত্রিত করেই তারা যে ক্ষান্ত থাকছে তেমন নয়, লিগ্যালি এই বিষয়টাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মেহমুদ প্রাচা একজন আইনজীবী, তার নেতৃত্বে যাওয়া হতে পারে তেমন একটা বড়সড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এবং অলরেডি আপনারা জানেন এসআইআর প্রসঙ্গটা যখন হয়েছিল তখন কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে একটা বড়সড় ধাক্কা খেতে হয়েছিল ইলেকশন কমিশনকে এই ধরনের একটা কথা শুনতে হয়েছিল যে যা যা লিস্ট আপনারা বলছেন সেই সমস্ত লিস্ট তো অনেকগুলো আমি বিচারপতি হয়ে আমার কাছেই নেই, তাহলে সাধারণ মানুষের কাছে থাকবে কি করে? এবং সাধারণ মানুষের কাছে শুধুমাত্র আধার কার্ডটা থাকে, তাই আধার কার্ডটাকে মান্যতা দিতেই হবে। এই যে বিষয়গুলো বারংবার উঠে এসেছিল সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টকে কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি এই মুহূর্তে ইলেকশন কমিশন সেইভাবেই অন্তত তাদের দেখা উচিত। কারণ ইলেকশন কমিশনকে এর আগে জবাবদিহি করতে হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কথা তাদের মেনে নিয়ে 12তম ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটাকে কিন্তু তারা অপশনাল রাখলেও এসআইআর পরবর্তী যে সমস্ত রাজ্যে শুরু হয়েছে সেখানে কিন্তু অবশ্যই আধার কার্ডের যে জায়গাটা সেটা রেখেছে। এবং সেই জায়গাটা কিন্তু তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টে অলরেডি তামিলনাড়ুর তরফ থেকে এম.কে. স্ট্যালিন এবং কংগ্রেস তাদের মধ্যে কথা হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এবং অবশ্যই আপনাদের যেটা জানিয়েছি যে রামলীলা ময়দানে যদি সমস্ত বিরোধীরা একত্রিত হতে পারে, শেষ পর্যন্ত যদি ইন্ডিয়া জোট এই ইউনিটিটা দেখাতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন কিংবা পিনারাই বিজয়ন কিংবা রাহুল গান্ধী সবাই একত্রিত হয়েছেন, ইন্ডিয়া অ্যালায়েন্স তারা একত্রিত হয়ে 5 কোটি মানুষের যে সইটা যেটা প্রিয়াঙ্কা গান্ধী অ্যাপিল করলেন সেই সইটা নিয়ে একদম সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়ে জমা দিচ্ছে, সেইটা কিন্তু অবশ্যই একটা নজিরবিহীন ঘটনা হবে। সারা পৃথিবী কিন্তু তখন সেই জিনিসটার দিকে একটা তাকিয়ে থাকবে এবং সেটা খবরের শিরোনামে উঠে আসবে যে ভারতবর্ষের মতন সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের যে দেশ হিসেবে ভারতবর্ষ গৃহীত হয় সারা পৃথিবীর কাছে, সেখানেও ভোট চুরির মতন একটা বিষয়কে নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে একদম সরাসরি সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে তারা তাদের অভিযোগ জানাচ্ছে। তাহলে কিসের সর্ববৃহৎ গণতন্ত্র, এই প্রশ্নটাও কিন্তু তখন উঠবে। সুতরাং সামগ্রিকভাবে বহু কিছু ঘুরে বেড়াচ্ছে, বহু কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে এবং এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে বিহারে যে সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের বিধায়করা জয়ী হিসেবে অলরেডি স্থান পেয়েছে, সেই সমস্ত জয়ী বিধায়করাও শেষ পর্যন্ত একই সাথে শপথ নেন কিনা, অর্থাৎ এই যে 20শে ডিসেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ হবে, তার পরের দিন বিধানসভায় গিয়ে তো বিধায়কদেরও একদম শপথ গ্রহণ করতে হয়, সেটা শেষ পর্যন্ত আরজেডি বিধায়করা করবেন কিনা, কংগ্রেস বিধায়করা করবেন কিনা, বাম দলের বিধায়করা করবেন কিনা, সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন। এই মুহূর্তে তারা প্রতিবাদ স্বরূপ একদম বিধানসভাতে ঢুকবেনই না, তেমন একটা সাময়িকভাবে কিন্তু প্রতিরোধের ছবি উঠে আসছে। সুতরাং আপনারা সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। আমরা জানি বিভিন্ন যে ভিডিওগুলো আমরা প্রস্তুত করছি সেই সমস্ত ভিডিওতে আপনারা আপনাদের মতামত রাখছেন, কিন্তু ভোট চুরির মতন একটা গণতান্ত্রিক অধিকার যে হরণ হচ্ছে ভারতবর্ষ জুড়ে, সেই বিষয়টাকে কিন্তু মানুষ এই মুহূর্তে অলরেডি বিশ্বাস করতে শুরু করেছেন। শুধুমাত্র মহারাষ্ট্র নয়, শুধুমাত্র হরিয়ানা নয়, শুধুমাত্র দিল্লি নয়, তার সঙ্গে বিহারের রেজাল্ট সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় সংযোজন হয়েছে এই লিস্টে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সত্যি কি শুধুমাত্র ভোট চুরির উপর ভিত্তি করে এই মুহূর্তে বিহারের ভোটটা সম্পূর্ণ সংগঠিত হয়েছে? নতুন সরকার তৈরি হতে যাচ্ছে, তারা কি ভোট চুরির উপর ভিত্তি করে? যে সংশয়টা মহারাষ্ট্রের ক্ষেত্রে রয়েছে, যে সংশয়টা অলরেডি রাহুল গান্ধী বলেছেন যে 25 লক্ষ ভোট চুরি করে হরিয়ানাতে সরকার তৈরি হয়েছে, সেটাই কি বিহারের ক্ষেত্রেও একই ঘটনা নাকি অন্য কিছু? সাধারণ
সাধারণ মানুষ সত্যি সত্যি ভোট দিয়েছেন, সেটা 10,000 টাকা পাওয়ার ভিত্তিতে হোক বা অন্য কিছুর ভিত্তিতে হোক, কিন্তু ভোট চুরি আদপে হয়নি। আপনারা কি তাই মনে করেন নাকি অন্য কিছু মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।